আরএসএস বিজেপির বৈঠক হয় আর সেই বৈঠকে নির্দেশ দেওয়া হয় একটা। সেই নির্দেশটা কি? আরএসএস বিজেপির যে বৈঠক সেখানে নতুনদের সুযোগের নির্দেশ দেওয়া হয়েছে। 70 থেকে 80% পদে নতুনদের সুযোগ। আমার সঙ্গে সুস্মিতা রয়েছে। সুস্মিতা, তাহলে নয়া রাজ্য কমিটিতে নতুন এই আস্থা বিজেপির? দেখো, নয়া রাজ্য কমিটিতে নতুন কর্মী নয়, পুরনো কর্মীতে আস্থা রেখে নতুন মুখ, যারা এতদিন ব্যস্ত ছিলেন বলে অভিযোগ করেছেন তাদেরকে ফেরাতে হবে, এই বার্তায় দিয়েছেন ভূপেন্দ্র যাদব। আর একটা উল্লেখযোগ্য বিষয়, 70 থেকে 80% পুরনো কর্মীদেরকে, যারা ব্যস্ত সেই কর্মী যেমন আনতে হবে, ঠিক তেমনই পরিচিত মুখ হলেই হবে না, যাদের কর্মী সংগঠনে দক্ষতা রয়েছে এবং যারা কাজটা করতে পারে এবং বিজেপিটা ভালোভাবে বোঝে, তাদেরকে আনতে হবে, এই বার্তায় দিয়েছেন ভূপেন্দ্র যাদব। শুধু তাই নয়, যোগ্যতা অনুযায়ী এবং তাদের কর্মী সংগঠন কতখানি, মানুষের মধ্যে জনপ্রিয়তা কতখানি, তারা মানুষের সঙ্গে মিশে কতখানি কাজ করতে পারে, সেই সমস্ত বিচার করে তবেই মানদণ্ড অনুযায়ী তবেই সেই তাদের নতুন যে কমিটি হতে চলেছে সেই কমিটিতে আসন দিতে হবে বা কমিটিতে জায়গা দিতে হবে, এমনটাই নির্দেশ দেওয়া হয়েছে ভূপেন্দ্র যাদবের তরফ থেকে। এবং ইলেকশন কমিটির দিকেও নজর রাখা হচ্ছে। তার পাশাপাশি রাজ্য কমিটি নতুন তৈরি হচ্ছে, সেই রাজ্য কমিটিতেও কিন্তু এই যারা নতুন মুখ, অর্থাৎ যারা পুরনো আদি বিজেপি বলে পরিচিত, সেই মুখ যেমন রাখতে হবে, ঠিক তেমনই যারা বলেছেন কাজের সুযোগ পাচ্ছে না কিন্তু তারা দলকে ভালোবেসে কাজ করতে চান, সেই সমস্ত মুখকে আনতে হবে। শুধুমাত্র বেশ সুস্মিতা, তোমার কথা স্পষ্ট নয়। ফের সিএএ আবেদনের বার্তা শুভেন্দু অধিকারীর। সিএএ আবেদনে কোনো সমস্যা হবে না বলে দাবি করেছেন তিনি। বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা, পাল্টা কটাক্ষ করেছেন চন্দ্রিমা ভট্টাচার্য। 14,000 মানুষ সিএএ আবেদন করেছেন, কিন্তু তাদের কারোর চাকরিও যায়নি, কেন্দ্র রাজ্যের ভাতাও বন্ধ হয়নি, তাদেরকে সমস্যাতেও পড়তে হয়নি। সিএএতে যত তাড়াতাড়ি পারেন অ্যাপ্লিকেশন করুন, ভোটার তালিকায় আপনার নাম থাকবে। আমি অপোজিশন লিডার আপনাদের গ্যারান্টার থাকছি। যেভাবে মানুষের নাগরিকত্বের ওপর অধিকার বসাতে চাইছে সেটা বাংলার মানুষ মেনে নেবে না। ফলে এসব সিএএ, এনআরসি আমরা অনেক দেখেছি আর ভারতবর্ষের মানুষও দেখেছি। এই বলে বিভ্রান্তি তৈরি করে কোনো লাভ হবে না। এসআইআর এর বিরুদ্ধে প্রতিবাদ মিছিল কলেজ স্কয়ার থেকে ধর্মতলা মোড় পর্যন্ত মিছিল সিপিআইএম এর। এসআইআর এর নামে ঘুরপথে সাংবিধানিক অধিকার ও নাগরিকত্ব কেড়ে নেওয়া হবে বলে অভিযোগ এবং সেখানে স্লোগান তোলা হয়। মিছিল থেকে প্রতিবাদ মিছিল এসআইআর এর বিরুদ্ধে। চিটফান্ড দুর্নীতি, আর সেই দুর্নীতিতে ধৃত নেতার ছেলে। 350 কোটি টাকার আর্থিক তছরূপের অভিযোগে ধৃত আসানসোলে উত্তর থানার পুলিশের জালে অভিযুক্ত। ঝাড়খণ্ড পালানোর ছক ছিল তাহসিন আহমেদের। সরাসরি চলে যাব, দীপক শর্মা রয়েছে আমার সঙ্গে, দীপকের সঙ্গে কথা বলবো। দীপক, এর আগে আমরা দেখেছিলাম যারা বিনিয়োগকারী ছিলেন তারা বিক্ষোভ দেখিয়েছিলেন এবং সেখানে তিনি যে দোষ করেছেন সেই দোষ তিনি বলেও ছিলেন, স্বীকারও করে নিয়েছিলেন এই তাহসিন আহমেদ। তারপরেও পালিয়ে গেল কিভাবে, সেখান থেকে আবার গ্রেফতার হলেও? দেখো, ঘটনার পর থেকে ঘটনা যখনই প্রকাশ্যে আসে তারপরেই তাহসিন গা ঢাকা দিয়েছিল এবং আজ তার ছক ছিল ঝাড়খণ্ডে পালাবার। তাহসিনের মোবাইলের টাওয়ার লোকেট করে পরে আসানসোল উত্তর থানার পুলিশ খোঁজ পায় কি 19 নম্বর জাতীয় সড়কে সে দাঁড়িয়ে রয়েছে একটি প্রান্তে, তার লোকেশন এক জায়গায় বেশ কিছুক্ষণ দেখা যায়। এরপরই আসানসোল উত্তর থানার পুলিশ সেই জাতীয় সড়কে চন্দ্রচূড় মন্দিরের কাছে হানা দেয় এবং তাহসিনকে তাকে হাতে নাতে গ্রেপ্তার করে। যেই সময় পুলিশ তাকে গ্রেপ্তার করে তার হাতে একটি ব্যাগ ছিল, সেই ব্যাগ খুলেই কিন্তু পুলিশ হতবাক, কারণ ওই ব্যাগের ভেতরে ছিল সোনার গয়না এবং রূপোর গয়না। প্রায় 250 গ্রাম সোনার গয়না এছাড়াও রূপোর গয়না পুলিশ ঘটনাস্থল থেকে উদ্ধার করেছে এবং ইতিমধ্যেই তাহসিনকে আসানসোল উত্তর থানা নিয়ে আসা হয়েছে এবং
পুলিশ তদন্ত শুরু করেছে কি তাহসিন এই ঘটনার সঙ্গে কিভাবে যুক্ত, এই চিটফান্ড সংস্থার কর্ণধার তাহসিন ছিল কি এই চিটফান্ড সংস্থার কর্ণধার অন্য কেউ, তাহসিন কি একটি মাধ্যম ছিল এই চিটফান্ড চালানোকে কেন্দ্র করে। কারণ হচ্ছে আমানতকারীর সংখ্যা কম নয়, 3000 ছাড়িয়েছে আমানতকারীর সংখ্যা এবং টাকার যে অঙ্ক হচ্ছে প্রায় 350 কোটি টাকা ছাড়িয়েছে। মূলত পুলিশ তাকে আগামীকাল আসানসোল আদালতে তোলার পর নিজেদের হেফাজতে নেবে এবং এই চিটফান্ড সংস্থার কিভাবে টাকা বিনিয়োগ হতো, এই টাকা কোথায় যেত, বা তাহসিন যে সাধারণ আমানতকারীদের কাছ থেকে টাকা নিয়েছিল সেই টাকা তাহসিন কোথায় বিনিয়োগ করেছিল তার পেছনের রহস্য জানতে কিন্তু সেই সমস্ত বিষয় তাহসিনকে খতিয়ে জেরা দেখবে পুলিশ। বেশ, স্কুলে ছাত্রী শ্লীলতাহানি, শারীর শিক্ষার শিক্ষকের বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ। 8ম শ্রেণীর ছাত্রী শ্লীলতাহানি প্রতিবাদে তমলুকের স্কুলে অভিভাবকদের বিক্ষোভ। সরাসরি চলে যাব, সুজিত ভৌমিক রয়েছে আমার সঙ্গে। সুজিত, এই একটাই অভিযোগ নাকি এর আগেও একাধিক এই রকম কাণ্ড ঘটিয়েছেন এই শিক্ষক? আজকের ক্ষোভ বিক্ষোভে যারা এসেছিলেন অভিভাবকরা তারা কিন্তু বলছেন আরও অভিযোগ এর আগে এসেছিল এবং সেই অভিযোগগুলো নিয়ে তারা সরব হয়েছেন এবং স্কুল কর্তৃপক্ষকে আগেও জানিয়েছিলেন। এই যে অভিযোগ, সেখানে আজকের অভিযোগ মারাত্মক। ক্লাস 8-এর একজন ছাত্রী সেই অভিযোগ আনছেন, আর একই অভিযোগ তার যে সহকর্মী যে শিক্ষিকারা তাদের মধ্যে কেউ কেউ কিন্তু আনছেন। তারা বলছেন এর আগেও বারবার এই অভিযুক্তের বিরুদ্ধে কিন্তু অভিযোগ আনা হয়েছে, কিন্তু তমশ্রী কোনো পদক্ষেপ নেওয়া হয়নি এবং বেপরোয়া মনোভাব এই অভিযুক্ত শিক্ষকের এমন গুরুতর অভিযোগ সামনে এনে আজ বিক্ষোভ দেখান, ডেপুটেশন দেন এবং এই যে ঘটনা তা নিয়ে কিন্তু শুধু যে অভিভাবক তা নয়, এলাকার মানুষজনও সরব হয়েছেন। তবে আমরা যোগাযোগের চেষ্টা করেছিলাম, প্রথমে যোগাযোগ করতে না পারলেও পরে তিনি ক্যামেরার সামনে এসছেন অভিযুক্ত শিক্ষক। তিনি আবার বলছেন গোটা ঘটনা তাকে বলা যায় যে ষড়যন্ত্র করে তাকে হেনস্থা করা হচ্ছে। এই যে ঘটনা তদন্ত। বেশ সুজিত, প্যারালাল অ্যাডমিনিস্ট্রেশন চালাতেন, সোজা কথা। একটা সমান্তরীয় একটা প্রধান শিক্ষকের ভূমিকায় উনি অবতীর্ণ। দুর্বৃত্তের ছলের অভাব হয় না, যে ছল যখন লাগবে সেই ছলই ব্যবহার করতেন। মূলত ওনার উদ্দেশ্য ছিল ট্যুরটা স্কুলকে করতে দেব না। এই আরেকজন শিক্ষিকা আছে, ওনার সম্পর্কে অভিযোগ এসছে, মানে ডাইরেক্ট বলে দিচ্ছে আমাকে পাবলিক করে, আমি কিছু করতে পারি না, কারণ এই শিক্ষিকারা তো মুখ খুলছেন না। আমার খসরাই জামিটার স্কুলের একজন রঞ্জিত স্যার, তিনি আমাদের খসরেখা গ্রামের একজন মেয়ের উপরে টর্চারিং করে এবং তার বিরুদ্ধে অনেক তাকে হুমকি উমুক হ্যানতেন তাদের সমস্যা করে। তাই জন্য আজকে আমরা জামিটার স্কুলের হেড স্যারের কাছে ডেপুটেশন এবং ওনার বিরুদ্ধে যেসব আইনানুগ ব্যবস্থা নেওয়ার দরকার আছে এবং হেড স্যারের কাছে আমরা যেটা আলোচনা করে দেখলাম, উনি সর্বক্ষেত্রে এই স্কুলের মাস্টারমশাই মানে দিদিমণি ছাড়া এবং স্যারেদের উপরে যেভাবে অত্যাচার করে সেটার প্রতিবাদ স্যার অনেক দূর পর্যন্ত দিয়েছে এই আবেদনটা। সেই ব্যাপারগুলোকে উদ্ধত যেসব নেতা নেতৃত্ব এবং পুলিশ আধিকারিক বিডিও এনারা হাত আছে এইসব ব্যাপার নিয়ে উনি মেয়েটাকে হুমকি দেয়। আজকে এসে এটা শুনেছি, এলাকার মানুষ কমপ্লেন করেছে, এরা উত্তেজিত হয়ে এখানে একটা মানে জট বেঁধে স্যারকে ঘেরাও করেছে, রঞ্জিত ঘড়ই নামে স্যার। এবারে উনিকে ঘেরাও করে একটা লিখিত হয়েছে, এইসব তদন্ত হচ্ছে, তদন্ত সাপেক্ষ। সেই ধরনের কোনো অভিযোগ মেয়ের বা মেয়ের বাড়ির পক্ষ থেকে আসেনি। 23 বছর চাকরি হয়ে গেল, তাতে এক শ্রেণীর মানুষ যারা আমার হয়তো চলার পথে বা আমার কাজকর্মে যাদের পছন্দ নয়, তারা হয়তো এই ধরনের কিছু একটা করার চেষ্টা করে যাচ্ছে। আর আমি এই ধরনের কোনো অসাময়িক কাজের সঙ্গে আমি কোনোদিন যুক্ত ছিলাম না এবং আজও নেই। একটা আমাকে কালিমা লিপ্ত করার চেষ্টা করছে। রাত 10টা বেজে গেছে, তারপরেও শব্দবাজির দাপট, কিন্তু প্রতিবাদ করা যাবে না। প্রতিবাদ করলেই মার শ্লীলতাহানি, যেমনটা হলো সোনারপুরে। আক্রান্ত প্রতিবাদী বাড়ির সামনে শব্দবাজি ফাটানোর প্রতিবাদ, আর প্রতিবাদী যুবককে রাস্তায় ফেলে বেধড়ক মার। স্বামীকে বাঁচাতে গেলে স্ত্রীর শ্লীলতাহানির অভিযোগ। থানায় অভিযোগ জানালে ধর্ষণের হুমকি। ঘটনায় এখনো পর্যন্ত গ্রেফতার করা হয়েছে একজনকে। গত মঙ্গলবারও সোনারপুরে প্রতিবাদী খুন হন। মণ্ডপে বক্স বাজাতে রাজি না হওয়ায় খুন। 3 দিনের মধ্যে সোনারপুরে ফের আক্রান্ত প্রতিবাদী।
আমাদের ইলেকট্রিক স্কুটিটা বাইরে দাঁড় করানো ছিল, গাড়িটা সরানোর জন্য প্রথমত গেছিল। ও বলেছে যে এখানে ফাটিও না, এখানে গাড়িটা তো দাঁড় করানো আছে। তো বলায় ওকে উল্টো পাল্টা তো বলে এবং ওকে উদ্দেশ্য করে ও চকলেট বোমটা ওর পায়ে ছুঁড়ে মারে এবং ওর পায়ে থেকে রক্ত বের হয়। তো আমি সেই জিনিসটা প্রতিবাদ করাতে পলি চক্রবর্তী এবং তার বাড়ির সদস্যরা আমার ওপরে চড়াও হয়। ওর জেঠু যিনি ছিলেন উনি নিজেকে পুলিশ বলে দাবি করছেন এবং বলছেন যে কোনো স্টেপ নিই আমাকে মারধরের পরে, তাহলে ওনারা দেখে নেবেন পরে এবং আমার বাড়িতে ছেলে ঢুকিয়ে দেওয়া হবে। পলি চক্রবর্তী, ওর মা, জেঠিমা, ওর জেঠুরা আমাকে রাস্তায় ফেলে আমার চুলের মুঠি ধরে পুরো রাস্তায় মারে ধরে এবং কিল ঘুষি চড় থাপ্পড় এসব তো মারেই। আমার মা এবং আমার এক কাকু এসে আমাকে তখন বাঁচিয়ে নেয়। বাইরে ইলেকট্রিক স্কুটিটা চার্জ দিচ্ছিল, এবার আমি বাইরে গেছি স্কুটিটা তুলতে, কারণ যেহেতু চার্জ হচ্ছে ইলেকট্রিক্যাল জিনিস, একটা স্পার্কেই তো গাড়িটা আগুন ধরে যেতে পারে। গাড়ির সামনে একটু ময়লা পড়েছিল, তো সেই জন্য আমি কি করেছি, ওখানে কল আছে, কল থেকে হালকা করে কাপড়টা ভিজিয়ে ওখানে মুছতে যাও। হঠাৎ করে আমাকে এসে বলছে এখানে দাঁড়িয়ে আছো কেন? আমি বলছি তা আমি দাঁড়াতে পারি না এখানে, এটা কি ধরনের কথা আপনারা বলছেন? তখন বলে দেখো ওখানে বোম ফোম ফাটাচ্ছি, যদি বোমা টোমা লাগে তাহলে কিন্তু আমরা এর কোনো দায়ী নেবো না। পরে একটা বোমা ছুড়লো, আমার পায়ে পুরো এসে লাগলো, পায়ে ফোসকা পড়ে গেছে, আমার এখনো দাগ আছে। আর বললো এটা কি তোর বাপের রাস্তা? তারপরে আমার ওয়াইফ বেরিয়ে আর জিনিসটা ভিডিও রেকর্ডিং করতে গিয়ে ওকে প্রচন্ডভাবে মারা হয়। হ্যাঁ, থানায় জানানো হয়েছে, লিখিত দেওয়া হয়েছে। বাগনানে লরি ছিনতাইয়ের অভিযোগে ধৃত এক, জাতীয় সড়কের ধার থেকে লরি ছিনতাই, চুরির পর লরির রং ও নম্বর প্লেট বদল। আন্দোল থেকে ধৃত মহিত সিং নামের এক ব্যক্তি, ধৃতকে জিজ্ঞাসাবাদ করে উদ্ধার লরি, উদ্ধার ৪৪ লক্ষ টাকার রেলের সরঞ্জামও। বাকিদের খুঁজে চলছে তল্লাশি। যেটা সেকেন্দ্রাবাদ যাচ্ছিল, কলকাতা থেকে লোড হয়েছিল, সেটা এখান থেকে হাইজ্যাক করে নিয়ে চলে গিয়েছিল পুজোর ঠিক 2 দিন আগে। তো বাগনান থানায় আমরা কমপ্লেন করেছিলাম, মানে অসম্ভব সহযোগিতা করে মানে গাড়িটা উদ্ধার করেছে, যা কল্পনা করা যায়। পুরো শোয়ের রং চেঞ্জ করে দিয়েছে, নেম প্লেট চেঞ্জ করে দিয়েছে, টোটাল মানে গাড়ির যা যা অ্যাক্সেসরিজ থাকার কথা ম্যাক্সিমাম টায়ার সমস্ত খুলে নিয়েছে 11টা। আচ্ছা, হ্যাঁ, আচ্ছা, সেগুলোর এখনো হদিশ করতে পারেনি, কিন্তু গাড়ি তো ধরে নিয়ে এসেছে। এবার পানিহাটির খবরের দিকে নজর রাখবো। বিসর্জন থেকে ফেরার পথে মারধর, অভিযোগ পানিহাটির যুব নেতার বিরুদ্ধে। এলাকার যুবকদের আগ্নেয়াস্ত্রের বাঁট দিয়ে মার, অভিযুক্ত যুব নেতা বুবাই মল্লিক ও তার দলবল। জখম 4 যুবক হাসপাতালে ভর্তি। নেতা সহ 4 জনের বিরুদ্ধে থানায় অভিযোগ। প্রথমে শোনাবো যারা ইনজিওর্ড অর্থাৎ আক্রান্ত, তারা কি বলছেন। বিসর্জনে গেছিল, ফেরার পথে আমাদের সাথে এই ব্যবহারটা। তোমরা কি বললে? আমরা কিচ্ছু বলিনি। 30-40 জন ছিল। কে নিয়ে আসবে? গেছে, বাস দিয়ে মেরেছে আমাদের। বোমা মল্লিক ছিল। ফার্স্টে ভাসান গেছিল, ভাসান যাওয়ার পর বোমা মল্লিক আবার রাউন্ডে এসছে, রাউন্ডে যে ঘুরে গেল, ওখান থেকে যাওয়ার পর আবার ক্লাবে যেখানে আমরা ছিলাম স্পটে দাঁড়িয়ে গালাগালি কিস্তেকামারি করে গেল, এসে রানিংয়ে মারফাট চালু করলো। কি দিয়ে মেরেছে? পাস ইট ফিট দিয়ে মারা চালু আগ্নেয়াস্ত্র ছিল। ওর বইয়ের কাছে ছিল, নেয়া মল্লিকের কাছে। কি ছিল? কালো কালারের মেশিন ছিল, যেটা আমাকে এখানে মারলো। যুবনেতা দাদাগিরি মার অভিযোগ বুবাই মল্লিকের বিরুদ্ধে। তবে অভিযোগ অস্বীকার তৃণমূল যুবনেতা বুবাই মল্লিকের। অভিযোগকারীদের বিরুদ্ধেই হামলার অভিযোগ, বাড়ি ফেরার সময় পথ আটকানোর অভিযোগ, গালাগালির প্রতিবাদ করায় মারধরের অভিযোগ, যুবনেতার স্ত্রীকেও ধাক্কা দেওয়ার অভিযোগ। বিসর্জন দেওয়ার পর আমরা যখন ফিরি, তখন অভিক সিং এবং পরিতোষ দাস, এই 2 ব্যক্তি যারা এখানকার লোকাল কোনো বাসিন্দাই না, যখন ভাসান দিয়ে আমরা ফিরছি আমাদের বিভিন্ন ছেলেদের মারধর করে এবং আর্মস দিয়ে আঘাত করে। তখন আমার ওয়াইফ ওখানে যায় ঠেকাতে, আমার ওয়াইফকে পর্যন্ত ওরা ধাক্কাধাক্কি করে এবং গলার চেন ছিঁড়ে নিয়েছিল, এরকম সিচুয়েশন হয়। তখন এলাকার লোকজন এটার প্রতিবাদ করে। আমার কোনো রকম কোনো যোগসূত্র নেই এর মধ্যে।